আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার ভিতর এক ভয়ঙ্কর গ্রাম দেসা পিনারি, যে গ্রামে রাত হলেই বেড়ে যায় আনাগোনা জিনের। গ্রামের মানুষেরা নিজের জীবন বাঁচানোর জন্য এক দাসত্ব করে এক জিনের, যার নাম বাদারাউহি। বাদারাউহি প্রতি বছর ওই গ্রাম থেকে একজন করে মেয়ে বেছে নেয় তার দায়ু হিসেবে, অর্থাৎ জিনদের জগতে নিয়ে যায় নর্তকী হিসেবে। কিন্তু গত 25 বছর ধরে এই রিচুয়াল বন্ধ ছিল। কি হয়েছিল 25 বছর আগে? কেনই বা এই রিচুয়াল বন্ধ ছিল? আবার এই মেয়েটি আসার পরে কেনই বা আবার সেই রিচুয়াল জেগে উঠলো? আবার সেই মৃত্যুর খেলা শুরু হলো? দেখা যাবে এই গল্পতে, যে গল্পের নাম দ্য ডান্সিং ভিলেজ। এই ঘটনাটি ঘটেছিল 1955 সালে। আমরা দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা অথবা গ্রাম প্রধান, যাকে আমরা বলতে পারি, তিনি বসে আছেন এবং তার সামনে কিছু মেয়ে ডান্স করছে। কিছু মন্ত্রের তালে তালে মেয়েগুলো ডান্স করছে এবং আমরা দেখতে পাই ওই মহিলাটি বসে মনে মনে কিছু মন্ত্র উচ্চারণ করছে। আমরা দেখতে পাই এখানে একটি বক্স রাখা আছে এবং সব মেয়েরা যখন তালে তালে ডান্স করছিল, আস্তে আস্তে সব মেয়ে একে একে পড়তে থাকলো। কিন্তু ওখানে একটা মেয়েই নেচে যাচ্ছিল অনবরত। মানে বোঝাই যাচ্ছে বাদারাউহি এই মেয়েটিকেই বেছে নিয়েছে, যার নাম পুত্রী। মহিলাটি পিছিয়ে ঘুরে বক্সটির দিকে তাকায়, যে বক্সের ভিতরে একটি সোনার বালা পেয়ে যায়। বোঝা যাচ্ছে এটা বাদারাউহিরই কোনো জিনিস হবে। মহিলাটি ওই বক্স নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় জঙ্গলের ভিতর দিয়ে একটি মেয়ের কাছে। মেয়েটির নাম হচ্ছে ইংলি। মেয়েটিকে এই বক্সটি দিয়ে বলতে থাকে, যত দ্রুত সম্ভব এই বক্সটি নিয়ে তুমি এই এলাকার বাইরে চলে যাও, আর কোনোদিনও এই এলাকায় ফিরে আসবে না। মেয়েটির সাথে একটি ওঝাকেও পাঠিয়ে দেওয়া হয়, যাকে আমরা দেখতে পাই জঙ্গলের মাঝে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে ওই ওঝাটির সাথে। হঠাৎ করে ওঝা কিছু অশরীরীর উপস্থিতি টের পায়, যা টের পাওয়া মাত্রই ওঝা ইংলিকে বলে, যত দ্রুত সম্ভব এখান থেকে তুমি চলে যাও। মেয়েটির হাতে ওঝা হ্যারিকেন দিয়ে মেয়েটিকে বিদায় করে দেয়। আর এদিকে ওঝা ওই শয়তানটির সাথে লড়তে থাকে। মেয়েটি পথে যেতে যেতে হঠাৎ করে সে উল্টে পড়ে যায়। পড়ে যাওয়া মাত্রই বক্সটি থেকে বাদারাউহির ওই অলংকারটি বেরিয়ে আসে, যেটি সেই মেয়েটি দেখতে থাকে। হঠাৎ করেই তার পিছে বাদারাউহি ডাক দিয়ে বলে, ওটা আমার জিনিস, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু মেয়েটি বাদারাউহির কথা না শুনে ওই বক্সটি নিয়ে এই এলাকার বাইরে চলে যায়। পিছন থেকে বাদারাউহি চিল্লাতে চিল্লাতে তাকে অভিশাপ দিতে থাকে। এই ঘটনার 25 বছর পরে আমরা দেখতে পাই বাসের ভিতর মিলা নামে একটি মেয়ে পাহাড়ি এক অঞ্চলে তার দুই কাজিনের সাথে যাচ্ছে। বাসটি একটি বাজারে থামানো শেষে মিলা দুই কাজিন আরিয়া ও ইউদা, তারা তিনজন এই গ্রামে এসেছে কিছু একটা খোঁজ করতে এবং তাদেরকে সাহায্য করার জন্য আরিয়ারই এক ফ্রেন্ড জিতো নামে ছেলেটি তাদেরকে সাহায্য করবে। এদিকে আরিয়া জিতোকে সবার সাথে পরিচয় করে দেয় এবং অন্যদিকে মিলা বাজারের ভিতর ঢুকে হাঁটতে থাকে, সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় হঠাৎই ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। আওয়াজের অনুসরণ করতে করতে মিলা সেই দিকেই যেতে থাকে। আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ যেন কিছু একটা জোরে জোরে কাটছে। মিলা দ্বিধায় পড়ে গেছে, সে কি ভিতরে যাবে কি যাবে না। এসব দ্বিধা কাটিয়ে মিলা ভিতরে যেতেই দেখতে পায় সবগুলো দোকান বন্ধ, কিন্তু একটি দোকানে একটি মহিলা সজোরে একটি মাংসর পিস বারবার কেটে যাচ্ছে। মিলা ওখানে পৌঁছাতেই মহিলাটি বারবার মিলাকে বলতে থাকে সে যেন ওখানে না যায়। এমন সময় সেখানে ইউদা চলে আসে। ইউদা চলে এসে মিলাকে ডাকতে মিলার হুঁশ ফেরে এবং মিলা ওইদিক তাকিয়ে দেখি সেখানে তো কেউ নেই। এর মানে কি কোনো শক্তি মিলা যে কাজ করতে চাইছে সেখানে কি বাধা দিচ্ছে? তারা বাইরে এসে জিতোর সাথে কথা বলছিল। জিতোকে মিলা কিছু ছবি দেখায় এবং ইউদা বলে এই গ্রামটি তাদেরকে খুঁজে বের করতে হবে। মিলার মাকে বাঁচাতে হলে তাদের ওই গ্রামে যাওয়া জরুরি। ছবিগুলো দেখে জিতু এমন ভাব করছিল যেন সে এই গ্রামটিকে চেনেই না। হঠাৎ করে সেখান থেকে একটি নর্তকের ছবি সে দেখতে পায়। ছবিটি দেখে সে বলতে থাকে এখানে একটি গ্রাম আছে যেখানে এই নর্তকী থাকতো, যার নাম দ্য দেসা পিনারি। তবে সেটা অনেক দূরে ও জঙ্গলের ভিতরে অবস্থিত। যা শুনে আরিয়া জিতুকে কিছু টাকা দেয়। 6,000 টাকা পেয়ে জিতু বলতে থাকে তাহলে তারা এখনই রওনা দিতে পারে। তারপর তারা চারজন মিলে একটি গাড়ি করে রওনা দেয় এই জঙ্গলের শেষ সীমানায়। সেখানে পৌঁছাতেই তারা তাদের সামনে একটি ব্রিজের মতো দেখতে পায়, যেখানে এই গাড়ি যায় না। তাদেরকে নেমে সেখানে পায়ে হেঁটেই সামনের দিকে যেতে হয়। ব্রিজের শুরুতেই তারা দেখতে পায় সেখানে কিছু অফারিং রাখা আছে। এগুলো দেখে
আরিয়া জিতুকে জিজ্ঞাসা করলে জিতু বলে এগুলো কার জন্য রাখা আছে সেটা জিতু নিজেও জানে না। এখন ওই জঙ্গল দিয়ে জিতুদের অনেকক্ষণ হাঁটতে থাকে, কারণ এই গ্রামটি ছিল জঙ্গলের একদম শেষ সীমানায়। জঙ্গলের ভিতর হাঁটার সময় মিলা হঠাৎই কিছু মিউজিক শুনতে পায়, ডান্সের মিউজিক, কিন্তু বাকিরা এটা শুনতে পায় না। ওই সময় আমরা মিলার থেকে কিছু দূরে আবছাভাবে এক নর্তকীকে দেখতে পাই, যাকে মিলা খেয়াল না করেই বাকিদের সাথে হাঁটতে থাকে। আর কিছুক্ষণ হাঁটতেই তারা তাদের কাঙ্ক্ষিত গ্রামের মুখ্য বিস্তারে চলে আসে। এই গ্রামে ঢোকার পূর্বের দরজা মিলার দেওয়া সেই ছবির মতো একদম হুবহু মিল আছে। তাই তারা বুঝতে পারে যে তারা সঠিক গ্রামে এসেছে। এখানেও কিছু অফারিং রাখা ছিল, যা দেখে মিলা এবং বাকিরা সব অবাক হয়ে যায়। এখন তারা গ্রামে প্রবেশ করতেই দেখতে পায় কিছু বাচ্চাদের নাচ শেখানো হচ্ছে। মিলারা সামনে কিছু দূর হাঁটতে একটি মেয়েকে দেখতে পায়, যাকে ডাক দিয়ে ওঠে জিতো। তারা এখানে মেয়েটির কাছে জিজ্ঞাসা করে গ্রামের বড় কেউ কোথায় আছে। মেয়েটি বলে সব থেকে বড় এবং সম্মানিত মহিলা কিছুদিন আগেই মারা গেছে। জিতো তখন ইউতা জানায় তাদের কিছু প্রশ্নের উত্তর জানার ছিল, এই উত্তর তাদেরকে কে দিতে পারে। তখন মেয়েটি প্রতি উত্তরে বলে এই উত্তর তাদেরকে বইউত দিতে পারে, কিন্তু সে কয়েকদিন যাবৎ গ্রামের বাইরে আছে। কিন্তু কবে সে গ্রামে ফিরবে এ বিষয়ে সে কিছুই জানে না। যা শুনে ইয়োদা মিলাকে বুঝিয়ে বলে বইত আসার পরে না হয় তারা আবার আসবে, কিন্তু এখন এইখানে থাকা যাবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে তারা গাড়ু পাবে না এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু মিলা যেতে চাইছিল না, সে এখানে থেকে বইতের জন্য অপেক্ষা করতে ছিল। তাই এইদিকে ইয়োদা মেয়েটাকে জিজ্ঞাসা করে এখানে থাকার মতো কোনো জায়গা আছে কিনা। মেয়েটি বলে এখান থেকে অনেক দূরে একটি গার্ড পোস্ট আছে, কিন্তু সেখানে ছেলেরা থাকতে পারলেও মিলার সেখানে থাকা সম্ভব না, কারণ এরকম একটা খোলা জায়গায় ছেলেরা থাকতে পারলেও মেয়েদের থাকা সম্ভব হয় না। তাই ইয়োদা হাঁটতে হাঁটতে পাশে একটি মেয়েকে দেখতে পায় এবং তাকে ডাক দেয়। মেয়েটির নাম রাত্রি। ইয়োদা মেয়েটিকে তার অবস্থা বুঝিয়ে শুধু মিলাকে থাকার জন্য তার কাছে অনুরোধ করতে থাকে। মিলা এতে ইতস্তত বোধ করলে ইয়োদা তাকে টাকাও দিতে চায়, তবে রাতে সে টাকা গ্রহণ করে না। সে বিনা টাকায় মিলাকে স্বেচ্ছায় তার বাসায় থাকতে দিতে চায়। রাত্রে তখন মিলাকে নিয়ে তার বাসায় চলে যায়। রাত্রির বাসায় দুটো রুম ছিল, একটি রাত্রির মার রুম এবং অন্যটিতে রাত্রি এবং মিলা থাকবে। মিলা জানায় সে ড্রয়িং রুমেও থাকতে পারবে, কিন্তু রাত্রি বলে সে তার সাথে থাকলে তার কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র সে মিলাকে একটা অনুরোধ করে সে যেন তার মার ঘরে না যায়, কারণ রাত্রির মা অনেক অসুস্থ। এখন ওই রাতে মিলা রাতের সাথেই থাকে এবং ছেলেরা থাকে গার্ড পোস্টে। হঠাৎ গভীর রাতে গার্ড পোস্টের পাশ দিয়ে আমরা কিছু বৃদ্ধ লোককে যেতে দেখতে পাই, যাদেরকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। লোকগুলো যেতেই সেই বাতিগুলো বন্ধ হতে থাকে, এমনকি তাদের চালানো হারিকেন পর্যন্ত নিভে যেতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই ওই লোকগুলোর মধ্যে একজন লোক খুব অদ্ভুতভাবে ইয়োদার দিকে এগিয়ে আসছে, তবে হারিকেন আগুন জ্বলতেই ওই লোকটি যেন হাওয়ায় মিলিয়ে যায়। অন্যদিকে ওই সময় মিলার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে পানি খাওয়ার জন্য বাইরে যায়। পানি খেতে খেতে অন্যদিকে সে দেখতে পায় রাত্রির মায়ের ঘর থেকে কিছু আওয়াজ আসতে শুরু করে, যেন কেউ গুমড়িয়ে গুমড়িয়ে গান গাইছিল। শব্দ শুনে সে রাত্রির মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এবং দরজার ফাঁকা দিয়ে রাত্রির মাকে খুব ভয়ানক অবস্থায় বিছানার উপর শুয়ে থাকতে দেখতে পায়। তার এই ভয়ানক অসুস্থতা দেখে মিনা সেখানেই দাঁড়িয়েছিল। এমন সময় টেবিলের উপর জ্বলতে থাকা আলোটি নিভে যায় এবং রাত্রির মায়ের ঘরের দরজা সম্পূর্ণ খুলে যায়। সে ঘরের ভিতর তাকাতেই সেই নর্তকীকে দেখতে পায়, যে তার দিকে ইশারা করে অঙ্গভঙ্গিমায় নাচছে এবং গুনগুন করে সেই গানটি গাইছে। হঠাৎ করে নর্তকীটি মিলাকে বলতে থাকে মিলা তো তার সাথে দেখা করার জন্যই এসেছে, সে অনেকদিন যাবৎ মিলার জন্যই অপেক্ষা করছে। মিলা একেবারেই হতবাক হয়ে যায়। এমন সময় দরজাটি সজোরে বন্ধ হয়ে যায়। মিলা দেখতে পায় পাশের আলোটিও আবার জ্বলে উঠেছে। মিলা এসব দিকে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তখনই গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে মিলার একটু ঘুম ভাগে দেরিতেই। ততক্ষণে রাত্রে তার মায়ের জন্য তার খাবার রান্না করা হয়ে গিয়েছিল। রাত্রে খাবার নিয়ে আসতেই সে মিলাকে দেখতে পায় তার মার ঘরের দিকে তাকিয়ে থাকার জন্য। মিলা হঠাৎ করে রাত্রিকে প্রশ্ন করে, সে যদি কিছু না মনে করে তাহলে সে জানতে চায় রাত্রির মায়ের কি অসুখ হয়েছে।
রাত্রে কিছু বলার আগেই রাত্রির মা ঘরের ভিতর গোংরাতে শুরু করে। তাই রাত্রে দ্রুত পায়ে ঘরের ভিতর যায়। এখানে রাত্রির মা কিছু খাওয়া তো দূরের কথা, তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে, তার চোখ দুটো লাল হয়ে থাকে এবং সে তার ঘরের এক কোণায় তাকিয়ে থাকে, যে কোণায় মিলা কাল রাতে ওই নর্তকীকে দেখেছিল। এসব দেখে মিলা টেবিলের উপর এসে একাকী বসে থাকতে থাকে। হঠাৎ করে রাত্রি এসে রান্নাঘরে যেতে থাকে। তখন মিলা রাত্রিকে ডেকে বলে তার মায়েরও ঠিক একই অবস্থা রাত্রির মায়ের মতো। রাত্রি এটা শুনে অবাক হয়ে যায়। হঠাৎ করে আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই এবং জানতে পারি মিলা এখানে কেন এসেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে মিলার মা এরকম ভয়াবহ রোগে অসুস্থ হয়ে তার এই রোগের কোনো চিকিৎসা ছিল না। তাই তো তার আন্টি এক শামানকে ডেকে নিয়ে আসে, যিনি এসে মিলাকে ওই ছবিগুলো এঁকে দেয়। আমরা জানতে পারি ওই ছবিগুলো এই শামানেরই আঁকা। ছবিগুলো এঁকে শামান বলতে থাকে এই গ্রাম থেকে মিলার মা কিছু জিনিস এনেছে। মিলা কি জিনিস জিজ্ঞাসা করতে কবিরাজ হাত দিয়ে তার আলমারির দিকে ইশারা দিতে থাকে। মিলা আলমারি খুলে ওই বক্সটি বের করে আনে, যে বক্সটি তার মা ওই গ্রাম থেকে অনেক বছর আগে নিয়ে এসেছিল। তখনই কবিরাজ বলতে থাকে এই জিনিসটা যার, তাকে তার জিনিস ফিরিয়ে দিতে, তাহলে হয়তো বা মিলা মা সুস্থ হয়ে যাবে। মূলত এই জিনিসটা ফিরিয়ে দেওয়ার জন্যই মিলা তার কাজিনদের নিয়ে এই গ্রামে এসেছিল। পুরো ঘটনা শোনার পর রাতি জানায় 1 সপ্তাহ আগে তো তার মাও সুস্থ ছিল। রাতের মাও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে আমরা বুঝতে পারি মিলা ও রাতের মায়ের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। মিলা তখন রাত্রিকে সেই ছবি এবং ওই পালাটি দেখায়। এখানে প্রথম ছবিটি ছিল ওই গ্রামের প্রবেশমুখী, দ্বিতীয় ছবিটি ওই নর্তকের এবং তৃতীয় যে ছবিটি ছিল সেটি হচ্ছে তাপাক তিলাস নামের একটি জায়গা, যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। একমাত্র ভূত ফিরে এলেই তারা সেই জায়গাতে যেতে পারবে। এরই মধ্যে সেখানে চলে আসে ইয়োদা। মিলা এখানে ইয়োদাকে সবকিছু খুলে বলে। তারপর মিলা বলে তাদের কি তাপাক তিলাসে যাওয়া উচিত নাকি বুয়তের জন্য অপেক্ষা করা উচিত। ইয়োদার মধ্যে রাতের কথা অনুযায়ী তাদেরকে বুয়তের জন্য অপেক্ষা করা উচিত। এখানে মিলা কাল রাতের কিছু কথা বলতে যাচ্ছিল, তখন পিছন থেকে জিতু ডাক দেয়। জিতু ডাক দিয়ে বলে কাঠপোস্টে শোয়ার জন্য তাদের অনেক খারাপ অবস্থা, এখানে তাদের গোসল না করলে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে ইয়োদা রাত্রিকে জিজ্ঞাসা করে এখানে গোসল কোথায় করা যাবে। রাত্রি তাই সে এবং মিলা কাপড় নিয়ে বাকি 3জনকে নিয়ে গোসলখানার উদ্দেশ্যে যেতে থাকে। রাত্রি পথে পুকুর দেখিয়ে দেয় এবং বলে এখানে ছেলেরা গোসল করবে এবং রাত্রি আর মিলা যেতে থাকে সামনে, যেখানে মেয়েদের জন্য একটি বড় গোসলখানা করা আছে। ওখানে মিলা ও রাত্রি প্রবেশ করতে মিলা একভাবে হঠাৎ করে মিলা রাত্রিকে জিজ্ঞাসা করে এটা কিসের পুল। রাত্রি বলে এটা নাকি টুইন পুল, এখানে আগেকার নর্তকীরা এই পুলে গোসল করতে হয়। যা শুনি মিলা জিজ্ঞাসা করে যে সে কি এই পুলে গোসল করতে পারবে। রাত্রি বলে ঠিক আছে গোসল করা যাবে, আগে ভিতর থেকে গোসল করে এসে তারপরে তারা দুজন এই পুলে নামবে। মিলাও তার কথা মতো সে ভিতরে চলে যায় গোসল করতে। মিলা ভিতরে এসে গোসল করতে রাত্রি ওয়াশরুম থেকে গানের শব্দ শুনতে পায়। মিলা সেই দিকে খেয়াল করতেই মিলার পিছন দিয়ে একটি সাপ চলে যায়, যেটা মিলা খেয়াল করে না। এমন সময় সাপ ছোঁয়ার কারণে মিলার গোসল করার পাত্রটি পড়ে যায়। যেদিকে তাকাতে মিলা সেই পাত্রটি তুলে আবার গোসল করতে শুরু করে দেয়। গোসল শেষে বাইরে শেষে রাতিকে ডাকতে থাকে। আমরা তখন দেখতে পাই রাত্রি তো পুলের ভিতরে গোসল করছে। মিলাও তাই দেখে রাত্রি পুলের ভিতর নেমে যায়। মিলা পুলে নামতেই আমরা দেখতে পাই রাত্রি খুব অঙ্গভঙ্গিমায় মিলার কাছে আসতে থাকে। আমরা এটি বুঝতে পারি যে এটা হয়তোবা রাত্রি নয়, রাত্রির রূপেই অন্য কিছু। যেটা মিলা না বুঝতে পারায় রাত্রিকে জিজ্ঞাসা করে সে গানটি কেন গাইছিল, ওই গানটি কিসের সংকেত। মিলার মুখে এই কথা শুনে রাত্রির রূপে ওই নর্তকে মিলাকে বলে এখানে ওয়াদা খেলাপ করা লোকের কথা বলা হয়েছে। মুহূর্তেই রাত্রির রূপে ওই নর্তকে তার আসল রূপে আসে এবং মিলাকে বলতে থাকে সে যেন তার ওই চুড়ি ফিরিয়ে দেয়। এসব বলে ওই নর্তকী গায়েব হয়ে যায় এবং পুলে অসংখ্য সাপ দিয়ে মিলাকে পেঁচিয়ে ধরে। মিলা খুব কষ্টে সে সাপগুলো পা থেকে ছাড়াতে থাকে এবং পানির নিচ থেকে দেখতে থাকে ওপরে নর্তকী দাঁড়িয়ে আছে। এর মুহূর্তে রাত্রে এসে মিলাকে পানির ভিতর থেকে তুলে, তবে পানি এখানে সম্পূর্ণ পরিষ্কার ছিল, এখানে কোনো সাপ বা কোনো সাপের চিহ্নও দেখা যাচ্ছিল না। অন্যদিকে ছেলেরা পথ হারিয়ে একটি ভুল পথে চলে
একটি কবরস্থানে গিয়ে পৌঁছায়। সেখানে অনেকগুলো কবর কালো কাপড়ে ঢাকা, যেটা বেশ অদ্ভুত ছিল। এরপর তারা সোজা চলে যায় বৈদ্যের বাড়িতে। যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তার সাথে কথা বলার জন্য। সেখানে গিয়ে তারা দেখতে পায় বৈদ্য এখনো ফেরেনি এবং বাড়িটি পুরো ফাঁকা। এভাবে বৈদ্যের বাড়িতে তাদের তিনজনের আশায় একটি ছেলে তাদেরকে দেখে ফেলে এবং তাদের কাছে ঢেল ছুটতে থাকে। ছেলেটির ঢেল শেষ হওয়ার সাথে সাথে তিনটি ছেলে তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। হঠাৎ করে ছেলেটি পিছন থেকে তাদেরকে দেখে বলে বৈদ্য নাকি কালো কুকুরে পরিণত হয়েছে, যার চোখ দুটো সম্পূর্ণ লাল। আরিয়া বাদে বাকি দুজনের কাছে এগুলো গুজব ছাড়া আর কিছুই নয়। এসব শুনে তারা বাড়িতে ফিরে আসে, যেখানে বাড়িতে ফিরা মাত্রই মিলা ইয়োদাকে তার সাথে ঘটনা সব খুলে বলে। এসব শুনে আরিয়ার মনে হচ্ছিল এই গ্রামে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তো তারা দ্রুত এই গ্রাম থেকে চলে যেতে চাইতেছে। তাদের যাওয়ার কথা শুনে রাত্রি বলে ওঠে সে কি ওই জিনিসটা ফেরত দিবে না, তাদের উচিত বৈদ্যের জন্য আরেকটা দিন অপেক্ষা করা। তাই মিলাও রাজি হয়ে যায়। তাই সেই দিনও সেরে তিনজন গার্ডপোস্টে ঘুমায় এবং মিলা ঘরে বসে তার মায়ের ছবিটি দেখতে থাকে ও কান্না করতে থাকে। সে ঘরের বাইরে এসে দেখতে পায় যে রাতে তার জিনিসগুলো ফেলে দিয়েছে। তখন মিলা রাতিকে ওই জিনিসগুলো উঠাতে সাহায্য করতে থাকে। হঠাৎই তাদের কানে ভেসে আসে বাড়ি থেকে আসা কিছু বাজনা বা শব্দ, বলতে পারি নর্তকীদের সেই নাচের গান। যে আওয়াজ শুনে মিলা রাত্রিকে জিজ্ঞাতে রাত্রি বলে এই জঙ্গলের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে লোকেরা ডান্স করে। মিলা যদি দেখতে চায় তাহলে তার সাথে যেতে পারে। মিলাও এটি দেখার জন্য রাজি হয়ে যায়। তখন মিলা এবং রাত্রি ওই ছবিগুলা এবং নর্তকীর ওই অলংকার নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে ওই জায়গার উদ্দেশ্যে। জঙ্গলের ভিতরে যেতে যেতে তারা একটি অদ্ভুত স্থানে পৌঁছে যায়, যেখানে অনেক লোক নাচছে। রাত্রি এবং মিলাও সেখানে যায়। পরদিন সকালে ইয়োদা ও আরিয়া জিতো সবাই মিলে রাত্রি এবং মিলাকে ডাকতে থাকে, কিন্তু তাদেরকে না পাওয়ায় তারা চিন্তায় পড়ে যায়। রাত্রিদের বাড়িতে মিলা ও রাত্রিকে না পাওয়ায় তারা গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই দিকে মিলা ও রাত্রি ওই স্থানে পৌঁছে দুজনে হাঁটতে থাকে এবং তাদের আশেপাশে অনেক লোক নাচ করতে থাকে। মিলা ও রাত্রি একটু সামনে এগোতেই তারা সেই নর্তকীকে দেখতে পায়। মিলা ও রাত্রি সেই নর্তকীর কাছে এগিয়ে যেতে নর্তকী সবার নাচ থামিয়ে দেয় এবং মিলার কাছে তার ওই বালাটি চায়। মিলা তখন নর্তকীকে প্রশ্ন করে সে যদি বালাটি দিয়ে দেয় তাহলে কি তার মা সুস্থ হয়ে যাবে। এর প্রতি উত্তরে নর্তকী কোনো কথা বলে না। ফলে মিলা ভয়ে সে বালাটি নর্তকীকে দিয়ে দেয় এবং নর্তকী তখন বলতে থাকে সেই মূলত ওই কবিরাজকে পাঠিয়ে মিলাকে এই ঠিকানাগুলো দিয়েছিল যেন সে তার বালাটি ফিরিয়ে পায়। সেদিন কবিরাজ যা বলেছিল এই নর্তকীর বসে এসে সব কথা বলেছিল মিলাকে। সেইখানে মিলাকে তার সাথে থেকে যেতে বলে। আবার রাত্রের দিকে তাকিয়ে বলে সে তার কাজ সম্পূর্ণ করেছে। রাতে প্রতি উত্তরে বলে তার মা এবার সুস্থ হয়ে যাবে তো। এটি শুনে নর্তকী বলে সে যেন বাড়িতে যায় এবং তার মায়ের সাথে দেখা করে। এই আশেপাশের লোক এরা কোনো মানুষ ছিল না, হতে পারে এগুলো জিন প্রজাতি। আর এই ব্যাপারটা রাত্রি খুব ভালো করেই জানতো। তাকে যেতে বলা মাত্রই সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। পিছনে মিলাও আসে। তারা দুজন পিছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে। মিলা রাতিকে এ ব্যাপারে প্রশ্ন করলে রাতি বলে সে যদি তাকে সাহায্য করে তাহলে বাদারাউহি তার মাকে তাকে ফিরিয়ে দিবে। রাতে বলতে থাকে সেদিন মিলার সাথে যখন সে গোসল করতে চায় তখন তার ওয়াশরুমে সে নর্তকী আসে এবং সে তাকে অফারিং করে, বলে সে যদি তার সাহায্য করে তাহলে তার মাকে তার কাছে ফিরিয়ে দেবে। তার মাকে ফিরিয়ে পাওয়ার জন্য রাতে বাধ্য হয়ে এই কাজগুলো করেছে। এসব বলা শেষে বাইরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাত্রে দ্রুত তার বাড়িতে প্রবেশ করে। পিছনে মিলাও আসে। রাত্রে ভিতরে প্রবেশ করে তার মায়ের অবস্থা দেখে সে কাঁদতে থাকে। রাতের মায়ের এই অবস্থা দেখে মিলা তার মার কথা ভাবতে থাকে। তাই সে আর একমাত্র দেরি করে না, ব্যাগপত্র গুছিয়ে সেই ঝড় বৃষ্টির ভিতরে বাইরে যেতে থাকে পাশের যাওয়ার জন্য। পথেই তার সাথে ইয়োদা আরিয়া সাথে দেখা হয়ে যায়। তখন মিলা বলে সে এখনই বাড়ি যাবে, কিন্তু কেউ তাকে যেতে দিতে চাইছিল না, কারণ পাহাড়ি এলাকায় এরকম ঝড় বৃষ্টির ভিতর যাওয়া খুবই বিপজ্জনক।
কিন্তু মিলা তো কোনো কথা মানতেই রাজি না। তখন ঋতু জানায় এখন যদি তারা এখান থেকে বেরোয় তারপরেও কোনো গাড়ি পাবে না। এমনি তো এই ঝড় বৃষ্টির ভিতর বেরোলেও সে বাড়িতে পৌঁছাতেও পারবে না। এই রাত্রেবেলা সে কোথায় কিভাবে কেমনে যাবে? মিলা বলতে থাকে তার হাতে কোনো সময় নেই, সে শুধু জানতে চায় সে যে কাজটা করেছে সেটা ঠিক করেছে কিনা। তখন ইয়োদা জানায় কি কাজ করেছে সে আমাদেরকে না জানিয়ে, আর এই গত 2 দিন সে কোথায় ছিল, তাকে তন্ন তন্ন করে আশেপাশে আমরা সবাই মিলে খুঁজেছি। এই কথা শুনে মিলা অবাক হয়ে যায় এবং বলতে থাকে মিলা এবং রাতে তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এইদিকে 2 দিন কেটে গেছে। সবাই অবাক হয়ে গেছে। ইয়োদা তাকে জিজ্ঞায় সে কি করেছে। তখন মিলা বলতে থাকে সে এবং রাত্রে মিলে সেই অলংকারটি তার ওই নর্তকীর কাছে ফিরিয়ে দিয়ে এসেছে। সে কাজটা ঠিক করেছে কিনা ভুল করেছে সেটা নিয়েই সে ভাবছে। এসব বাদ দিয়ে আজকে রাত্রের মতো সে বিছানায় শুতে যায় এবং ঘুমিয়ে সে স্বপ্ন দেখতে থাকে, খুব সুন্দর একটি স্বপ্ন। সে শুয়েছিল এবং তার মা এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এই স্বপ্নটি দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে এমন সময় সে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে। তাই সে বিছানা থেকে উঠে ঘরের বাইরে যেতে থাকে। হঠাৎই তার সামনে থাকা বাতিটি নিভে যায়। রান্নাঘর থেকে কেউ যেন তাকে ডাকছিল। মিলা সেই দিকে এগিয়ে যেতে থাকে। সে দেখতে পায় রাত্রির মা সেখানে দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রবেশ করেছিল মিলার মায়ের আত্মা। সেইখানে মিলাকে এখান থেকে চলে যেতে বলে, যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। এবং হঠাৎ করে তার যেন কিছু একটা হয়ে যায়। তাকে এভাবে দেখে মিলা চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সবাই তখন তার কাছে চলে আসে এবং তার এই অবস্থা দেখে রাতের মা তার হাড় গোড় সব মোচাতে থাকে। এদিকে রাতি তার মার কাছে যেতে গেলেও সবাই রাতিকে আটকিয়ে দেয়। তার মা তার পুরো শরীর বেঁকিয়ে যেতে থাকে। বেঁকাতে এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরই মধ্যে সেখানে প্রবেশ করে বুয়ুত প্রবেশ করে তাদের বলতে থাকে তাদের গ্রামে মূলত অভিশাপ ছিল। এই গ্রামের লোকেরা বাঁচতে হলে প্রতি বছর একটি করে মেয়ে তাদেরকে বলি দিতে হতো। যে রিচুয়ালে বাদারোহী মানে ওই জিন গ্রামের মধ্যে থেকে একটি মেয়েকে বেছে নিত। নাচতে নাচতে সবাই পড়ে গেলেই যে কোনো একটি মেয়ে বেঁচে থাকতো এবং সেই মেয়েটিকে বাদারোহী সিলেক্ট করত। 25 বছর আগে মিলার নানি এমন একটি কাজ করেছিল যার কারণে 25 বছর এই গ্রাম মুক্ত ছিল। মিলা তখন জিজ্ঞাসা করে তার নানিকে। তখন বয়ুত বলে যে তাদের গ্রামের প্রধান, অর্থাৎ মুভি শুরুতে আমরা যেই মহিলাকে দেখতে পাই সেই হচ্ছে মিলার নানি। 1955 সালে এই গ্রামে 2টি যমজ বোন ছিল, জয়ন্তী ও শান্তিকা। ওই বছরে জয়ন্তীকে বেছে নেওয়া হয়েছিল ওই রিচুয়ালে। যেটা জানতে পেরে শান্তিকা মিলা নানিকে বলে যে সে জয়ন্তীকে ছাড়া বাঁচতে পারবে না, আর আমি জানি যে বাদারোহী জয়ন্তিকাকে বেছে নিবে। তাই যে কারণে সে মিলা নানিকে অনুরোধ করতে থাকে যেন জয়ন্তীর জায়গায় তাকে ওইখানে পাঠায়। মিলা নানু সব কিছু ভেবে দেখে এটাই তাদের কাছে শেষ সুযোগ। তাই মিলা নানি এত কিছু না ভেবে ওকে ওই জায়গাতে বসিয়ে রাখে এবং যান্ত্রিককে বুয়ুতের সাথে অন্য এক জায়গায় পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই সেই বুয়ুত যাকে আমরা এখন দেখছি। সে বুয়ুতকে বলে রিচুয়াল শেষ হওয়ার আগেই ওই অলংকারটি সে বুয়ুতের হাতে তুলে দেবে। বুয়ুত যেন জায়ান্তিকাকে সে অলংকারটি দিয়ে এই গ্রাম থেকে দূরে পাঠিয়ে দেয়, তাহলে এই গ্রাম রিচুয়াল মুক্ত হবে। আমরা দেখতে পাই সত্যি জায়ান্তির জায়গায় সায়ন্তিকাকে ওইখানে বসিয়ে দিয়েছিল এবং বাদারা ও সায়ন্তিকাকেই তার জন্য বেছে নেয়। এসব বলার শেষে ভূত বলতে পারে এত বছর পরে মিলে আবারও সেই নর্তকীর ওই বালাটি ফিরিয়ে নিয়েছে এবং শুধু ফিরিয়ে নিয়ে এসেছেই নয়, নর্তকীকে ওই বালাটি ফিরিয়েও দিয়েছে। এই জন্য এই গ্রাম এখন আবার সেই অভিশাপে পরিণত হয়। ওইদিকে ইয়োদা ও আরিয়া সবাই মিলে ব্যাগপত্র গুছাচ্ছিল বাইরে যাওয়ার জন্য। অন্যদিকে ইয়োদা লক্ষ্য করে যে মিলা ওই রিচুয়ালে অংশগ্রহণ করতে চাইছে, যেখানে ইয়োদা মিলাকে বারবার নিষেধ করা সত্ত্বেও মিলা বলতে থাকে আমার জন্য এত সমস্যা হয়েছে, তাহলে আমাকেও এখানে থাকতে হবে, এই রিচুয়ালে অংশ নিতে হবে। ইয়োদা নিষেধ করা সত্ত্বেও মিলা তার কোনো কথাই শোনে না। তাই মিলাও গিয়ে বসে ওইখানে। মিলা ওখানে বসা মাত্র বুয়ুত তাকে এক ধরনের কালো পানীয় খেতে দেয় এবং সে পানি খেয়ে মিলা বলে যে এই পানীয়টা অনেক মিষ্টি। সেই পানীয় ইয়োদা খেয়ে বলে এটা তো অনেক তেতো। বুয়ুত তখন জানায় এটা জিন প্রজাতির একটি প্রিয় খাবার। জিন প্রজাতি যাকে পছন্দ করবে এই পানীয় তার কাছে মিষ্টি লাগবে। বুয়ুত তাদের জানিয়েছে
রিচুয়াল চলাকালীন যেন কেউ ঘরের থেকে না বেরোয়। সবাইকে একে একে নিয়ে যাওয়া হয় ওই তাপাক তিলাসে। ওখানে শুধুমাত্র বয়স্ক লোকেরা এবং যেসব নারীদেরকে বেছে নেওয়া হয়েছে শুধু তারাই যেতে পারবে। ইয়োদা বারবার নিষেধ করা সত্ত্বেও মিলা তার কোনো কথাই শোনে না। সেও সব নারীদের সাথেই ভিতরে চলে যায়। এখানে মেয়েদের বিশেষ এক পাতা দিয়ে ছেড়ে ছেড়ে ভিতরে পাঠানো হচ্ছে। আর অন্যদিকে গ্রামের সব লোক দরজা আটকা দিয়ে ভিতরের বুশ ঢুকে পড়েছে। তাপাক তিলাসে আসা প্রতিটা মেয়েকে বিশেষ ধরনের পানীয় দিয়ে গোসল করে নিচ্ছে এবং তাদের গলায় বিভিন্ন ধরনের ওড়না দিয়ে দিচ্ছে। তখন মিলার কপালে একটি টিকা লাগিয়ে দেয়, সবাইকে এটা দিয়ে এসে। যদিও মিলা তখন আবার বলে যে আমি তো নাচতে পারি না, তখন মহিলাটি মিলাকে এক বিশেষ ধরনের পাতা খাওয়ায়, যার কারণে মিলা নাচতে পারবে। বয়ুত বক্সটা সামনে নিয়ে মন্ত্র পড়া শুরু করে দেয় এবং মেয়েরাও প্রতিশোধে তালে তালে নাচতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় এই মেয়েগুলোর সবগুলো চলে গেছে জিনের দুনিয়াতে। জিনের দুনিয়াতে একমাত্র রাত্রে ও মিলারই চোখ খোলা ছিল, তাছাড়া প্রতিটা মেয়েরই চোখ বন্ধ ছিল। এতে বোঝা যাচ্ছিল বাদরাও মিলা এবং রাত্রিকে বেছে নিয়েছিল। আসল দুনিয়াতে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মিলা ও রাত্রির নাচ থামছিল না। যেখানে সবাই একে একে পড়ে যাচ্ছিল সেখানে মিলা ও রাত্রি অনবরত নেচেই যাচ্ছিল, যার কারণে বয়ুত তখন চিন্তায় পড়ে যায়। কারণ বাদারাউহি কখনো দুইজন মেয়েকেই নেয়নি, সবসময় একজনকেই চয়েস করেছে। জিনদের দুনিয়ায় বাদারাউহি নর্তকীদের সামনে আসলে সবাই হাঁটু কেড়ে বসে 8 জনের নর্তকীর কাছে মাথা নত করে। যেখানে নর্তকী মিলাকে তার কাছে থেকে যাওয়ার কথা বলে, কিন্তু মিলার সেখানে থাকতে রাজি হয় না। রাজি না হওয়ার কারণে নর্তকী অনেকভাবে মিলাকে লোভ লালসা দেখাতে থাকে, কিন্তু মিলা সেখানে রাজি হয় না। রাজি না হওয়ার কারণে মিলা আসল দুনিয়াতে ফিরে আসে। আসল দুনিয়াতে ফিরে আসা মাত্র বহুত সাথে সাথে মিলার কাছে যায় এবং মিলাকে ডাকতে থাকে, কিন্তু মিলা চোখ কিছু বলার আগে হঠাৎ তার চোখ আবারও সাদা হয়ে যায়। সাদা হতে সে আবারও নাচতে শুরু করে দেয়, যা দেখে সাথে সাথেই দুজনের ওপর সাদা কাপড় বিছিয়ে দেয় এবং দুজনেই সাথে সাথে শুয়ে পড়ে এবং জিনদের দুনিয়া থেকে উধাও হয়ে যায়। এদিকে জিনদের নাচ বন্ধ হয়ে যায় এবং নর্তকীকে তারা বলতে থাকে দাও দাও দাও। এদিকে মিলা ও রাত্রিকে বয়ুত তার বাড়ি নিয়ে এসে তাদের উপরে এক রিচুয়াল চলতে থাকে। রিচুয়াল চলাকালীন মিলা ও রাত্রি পৌঁছে যায় জিনদের দুনিয়ায়। জিনদের দুনিয়া আসা মাত্রই মিলা চারদিকে শুধু জিন আর জিন দেখতে পারে, কারণ মুখ স্পষ্ট নয়। এখানে ছোট ছোট বাচ্চাও আমরা দেখতে পারি। মিলা এভাবে যেতে যেতে এক জায়গায় পৌঁছে যায় যেখানে বাদারাউহি ছিল। বাদারাউহি তাকে তার সাথে থেকে যেতে বলে, কিন্তু মিলা সেখানে থাকতে চায় না। মিলা সেখানে থাকতে না চাওয়ার কারণে বাদারাউহি তাকে তার মাকে দেখায় যে এখানে তার মাও আছে। মিলা তার মাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মিলা ও তার মা একে অপরের কাছে আসতে চাইছিল, কিন্তু বাকি লোকগুলো সাপের মতো পিছিয়ে তাদেরকে দুজনকে আলাদা করে দিচ্ছিল বারবার। এভাবে হঠাৎ করে দুজনের হাত একসাথে লাগায় তারা দুজন মনে হয় চলে যায় অন্য এক জগতে, যেখানে মিলা ও শুধু তার মাই ছিল। মিলার মা সেখানে মিলাকে এসে বলে, বাদারাউহি তোমাকে যতভাবে ছলনা পলনা দেখাক না কেন, তুমি এই দুনিয়ায় থাকতে কখনোই রাজি হবে না। মিলা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু মিলার মা তাকে কথা দিতে বলে যে তোমাকে আসল দুনিয়ায় ফিরে যেতে হবে, বাদারাউহির ছলে তুমি পড়বে না। এভাবে মিলা জিনদের দুনিয়াতে আবার আসার পরে বাদারাউহি তাকে তার মন্ত্রের সারানে নাচাতে থাকে তার সামনে, কিন্তু মিলাকে 1000বার লোভ লালসা দেখানোর শর্তেও মিলা তার শর্তে রাজি হয় না। তাই মিলা আসল দুনিয়াতে ফিরে যেতে পারে, কিন্তু আটকে যায় রাত্রির মা এবং মিলার মা। এভাবে এই চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর ঘটনার মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। এখানে মিলাও ফিরে আসে আসল দুনিয়াতে এবং আদি, মিলা এবং আরিয়া চলে যেতে থাকে এই গ্রাম থেকে। তখন বইয়ের পিছন থেকে বলে এই প্রথম কোনো নারী আঙ্কারা মুরগা থেকে ফিরে এসেছে। মিলা তখন প্রতি উত্তরে বলে সে ফিরে আসতে পেরেছে শুধুমাত্র তার মায়ের জন্য। তার মা সাহায্য না করলে সে হয়তো বা এই দুনিয়াতে ফিরে আসতে পারতো না। মিলা বাসায় এসে দেখে তার মা সত্যি সত্যি মারা গিয়েছে এবং তার মাকে জড়িয়ে ধরে সে অনবরত কান্না করতে থাকে। এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে।